রক্তের সম্বন্ধ। নীরজ, আমি জানি জীবনে কখনো কখনো আমরা যেটা বুঝতে পারি সত্যিটা তাই হয়। নীরজ, কিন্তু কিছু মানুষ ওই সত্যের ওপর এত সুন্দরভাবে মিথ্যা পর্দার আড়াল দেয় যে ওই সত্যটা শুধুমাত্র আমাদের মনে ভ্রম হয়ে থেকে যায়। আর ধীরে ধীরে আমরাও নিজেদের বিশ্বাসকে ছেড়ে ওনাদের দেওয়া বিশ্বাসকে সঙ্গে নিয়ে চলি। কখনো কখনো সত্য চোখের সামনে ঘটে, কিন্তু তবু আমরা সেটাকে বিশ্বাস করতে চাই না। আবার কখনো কখনো শুধুমাত্র সেইটাকেই সত্য মানতে চাই যেটা আমরা আশা করছি। সে আমরা যাই অনুভব করি না কেন, যার ওপরই বিশ্বাস করি না কেন, সত্য তো সত্যই থাকবে। আমাদের ভাবনা অথবা ভরসা সত্যকে বদল করতে পারে না, আর বদল করতে পারে না ওই সত্যের কারণে আমাদের জীবনের উপর পড়া প্রভাবকে। এনো, বল না, যাও 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 যাও। এই শোনো শোনো শোনো, এদিকে এসো। যদি ঘরের কাঁচ ভাঙে তাহলে সত্যি সত্যি বাথরুমে বন্ধ করে রাখবো। চলো যাও এখন। বাচ্চারাও না দিদি, যত ওরা বড় হচ্ছে ওদের দুষ্টুমিও আরো বাড়ছে। প্রথমে তো ওদের অভিযোগ শুধু প্রতিবেশীদের থেকেই আসতো, আর এখন তো স্কুল আর টিউশন থেকেও আসছে। জানি না আমি কি করব এদেরকে নিয়ে। এত দুষ্টুমি করছে যখন, ওই যে কি বলে না, বোর্ডিং স্কুলে পাঠিয়ে দিচ্ছিস না কেন? শুনেছি বাচ্চাদের শাসনে রাখে। একদমই না, আমার বাচ্চাদের আমি বোর্ডিং স্কুলে কখনোই পাঠাবো না। এখানে বসে আমাকে জ্বালাতন করুক তাও ভালো, কিন্তু বাচ্চাদেরকে ছাড়া আমি থাকতেই পারবো না। জানি রে, এই সবকিছু তো আমি জেনে বুঝে বললাম। আরে ওদের দুষ্টুমি যদি সামলাতে না পারিস তাহলে শাসনও করবি না কিন্তু। আচ্ছা, আমার কথা ছাড়ো। শ্রদ্ধা, তুই তো চুপচাপ আছিস কেন? সব ঠিক আছে তো? কিছু না দিদি। যখন থেকে এসেছিস এইভাবেই বসে আছিস কেন রে? কিছু না দিদি, এমনিও আমি বেশি কথা বলি না, তুমি তো জানোই। জানি, কিন্তু তোরা এটা জানিস না, তোদের সব বোনেদের আমি বড় দিদি হয়ে নয়, বরং সন্তানদের মতো আগলে রেখেছি। আর সেই জন্য তোর মুখ দেখেই আমি বলে দিতে পারি যে তুই নিশ্চয়ই কোনো সমস্যায় আছিস। হ্যাঁ, যদি তুই বলতে না চাস তাহলে কোনো ব্যাপার না। না দিদি, সেরম কোনো ব্যাপার না। ঠিক আছে, তুই বলছিস যখন মেনে নিচ্ছি। আচ্ছা, এই শাড়িগুলোর মধ্যে কোন শাড়িগুলো নিতে হবে বলে ফেলো আমাকে। এই এই পিঙ্ক শাড়িটা তোমার উপর দারুণ মানায়, এটাকে নিয়ে নিচ্ছি। এই শাড়িটাও খুব সুন্দর, তাই এটাও ফাইনাল। যুবরাজ, তুমি আমার প্যাকিং কেন করছো? আমি করে নেব নিজে। জানি তুমি তোমার সব কাজ নিজেই করতে পারো, কিন্তু মাঝে মাঝে স্বামীকেও সেবা করার সুযোগটা দাও। না না যুবরাজ, আমার ভালো লাগে না, তুমি কাজ করো। ছাড়ো, আমি করে দিচ্ছি। আচ্ছা বাবা, ব্যাস মুম্বাই যাওয়া পর্যন্ত প্যাকিংটা অন্তত আমাকে করতে দাও। এরপর আমরা যখন উটি যাব তখন নিজের প্যাকিংটা নিজেই করে নিও। উটি? উটি কেন যাব? আরে হানিমুনের জন্য। আর কি জন্য যাব? হানিমুন? হ্যাঁ, মা বাবার ইচ্ছা আমরা খুব তাড়াতাড়ি হানিমুনে যাই। ওনাদের বক্তব্য যে হানিমুন এমন একটা জিনিস যদি একবার পিছিয়ে যায় তাহলে পিছোতেই থাকে। ওনাদের কথা আমারও ঠিক মনে হলো, তাই আমি গিয়ে উটির টিকিটস বুক করিয়ে নিলাম। আর আমাদের জন্য একটু চেঞ্জ হয়ে যাবে। তুমি তুমি খুশি হওনি? না না, আমি খুব খুশি, সত্যি। আসলে এরকম কোনো ব্যাপার না। কিন্তু তোমার মুখ তো অন্য কিছু বলছে। না, আমি ওই আসলে অন্য একটা বিষয় নিয়ে চিন্তায় আছি।
মানে আমি এই ব্যাপারে তোমার সাথে কথা বলতাম, জানি না তুমি এই ব্যাপারটা নোটিস করেছো কিনা। কি হয়েছে? যুবরাজ কিছুদিন ধরে ওই নীরজ খুব অদ্ভুত ব্যবহার করছে। না আমার সাথে ভালো করে কথা বলে, না আগের মতো হাসায়। আগে তো না ডাকলেও আমার সাহায্য করতে চলে আসতো, আর আর এখন আমি যদি ডাকিও কোনো কারণে, তো কোনো না কোনো বাহানা করে এড়িয়ে যায়। জানি না কেন যুবরাজ, কিন্তু আমার মনে হচ্ছে যে ও আমাকে অ্যাভয়েড করছে। এরকম কোনো ব্যাপার নেই সন্ধ্যা, নীরজ এরকম ছেলেই নয়। হয়তো কাজের একটু প্রেশার আছে, তাই তোমাকে সময় দিতে পারছে না। আর না হলে এরকম অদ্ভুত ব্যবহারের পেছনে ওর কোনো নতুন মতলব আছে। ইচ্ছে করে এইসব করছে যাতে সবার অ্যাটেনশন পেতে পারে। তুমি এটা নিয়ে একদম চিন্তা করো না। আমরা যখন মুম্বাই থেকে ফিরবো তখন তুমি সেই আবার হাসি খুশি নীরজকে পাবে। বলছি শোনো, ট্রাস্ট মি। মা দেখো কি হয়েছে। মা মা শোনো, শ্রদ্ধাকে না যেভাবেই হোক রাজি করাতে হবে, যাতে ওর দিদিদের সাথে ওই বাড়িটার ব্যাপারে কথা বলে। আরে ওর বাবা তো আমার বিয়েতে আমাকে কিছুই দেয়নি, কিচ্ছু না। অন্তত পক্ষে ওই বাড়িটা তো আমি নিজের নামে করবই। আরে অধিকার আছে তো আমার, বেশি তো কিছু চাইছি না। তুমি ওকে বলো দিদিদের দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ওই প্রপার্টি পেপারে যেন সাইন করিয়ে নেয়। তোমার কথাও ফেলতে পারবে না, ঠিক আছে? চলো। কতক্ষণ হাঁটাবি? হাঁটুতে ব্যথা আমার। একটা রিক্সা তো দাঁড় করা। আরে অটো, আরে না না মা শোনো, আরে এই যাও, আরে অটোতে নয় মা। আরে এখানকার অটোওয়ালাগুলোকে চেনো না তুমি? সব ডাকাত, বেশি ভাড়া নেয়। বাসে যাওয়াটা ভালো, বুঝলে? আমরা বাসে যাও। আরে বাস স্ট্যান্ডের সামনে, এই তো এখানে। তুমি ব্যাগটা আমাকে দিয়ে দাও, দাও দাও দাও। চলো। একদম বাবার মতো স্বভাব পেয়েছে। 9 মাস গর্ভে ধারণ করেছি আমি, কোনো গুণ নেই এর মধ্যে। তুমি কি বলছো মা? শুনতে পাচ্ছি না তো। কি যে বলছো কিছুই তো বুঝছি না। উনি আমার কোনো কথা শোনেন যে তুই শুনবি? আরে মা কি বলছোটা কি, কিছুই তো বুঝতে পারছি না। কতক্ষণ হাঁটাবি আমাকে? পা ব্যথা করছে আরে আমার। মা বাস স্টপ তো সামনে। চলো চলো তো। কতক্ষণ হাঁটাবি আর? আরে বাবা, আরে আসতে লেগে যাবে তোদের। কি করছিস? জ্বালাতন করে মারলো। শ্রদ্ধা আর একটু পেঁয়াজ দে তো, কম পড়বে মনে হয়। এই নাও। ঠিক আছে। আরে শ্রদ্ধা শোন না, তোর হাজবেন্ড তো কখনো তোকে একা থাকতে দেয় না রে। তাহলে এইবার এতদিনের জন্য এখানে ছেড়ে দিল? সবকিছু ঠিক আছে তো? কি রে সাক্ষী, জানিস না দূরে থাকলে ভালোবাসা বাড়ে? বোধহয় এরা দুজন এটারই প্র্যাকটিস করছে, তাই না? আচ্ছা, তাহলে ভালোবাসার ব্যাটারি চার্জ হচ্ছে, তাই তো? ওসব কথা ছাড়, সত্যি করে বলতো বাবা মা কবে হচ্ছিস তোরা? বিয়ে 3 বছর হয়ে গেল। দিদি, আর 1 বছর। 1 বছর? এটা তো অনেক সময়। দেখ, প্রথম বাচ্চার জন্য এত দেরি করা ঠিক নয়। আর এমনিতেও একটা বাচ্চা হয়ে যাওয়ার পর ভালোবাসা বেড়ে যায়। হ্যাঁ দিদি, ভালোবাসার সাথে সাথে দায়িত্ববোধও বেড়ে যায়। শোন শ্রদ্ধা, কোনো তাড়াহুড়ো নয়, টেক ইট ইজি।
আরে বাচ্চা নেই বলেই তো এদিক ওদিক ঘুরতে পারছিস, না হলে আমায় দেখ, বাচ্চারা তো আমার সাথে পুরো লেজের মতো ঘুরে বেড়ায়। আবার কি হলো দেখছো তো, এক মুহূর্তও শান্তিতে থাকতে দেয় না এই বাচ্চাগুলো। কি হয়েছে? মাসি, দাদা নিচে পড়ে গেছে। কি? হে ভগবান, এই ছেলেটা আমার শান্তি দিলে তো, কি যে করে না। দিদি ছেড়ে দাও না, বাচ্চাই তো। যখন আমরা ছোট ছিলাম বাবাকে এভাবেই জ্বালাতন করতাম। আমরা যতই দুষ্টুমি করতাম না কেন, কিন্তু বাবা আমাদের উপর কখনো রেগে যেত না। বাবা আমাদের কোনো কিছুতে মানা করতো না, তাই না? হ্যাঁ, এই বাচ্চাদের তো সব কাজে মাকে দরকার, আর বাবা তো কোনোদিনও মায়ের অভাব বুঝতেই দেয়নি। যখনই ডেকেছি বাবাকেই ডেকেছি, আর এখনো যে কোনো অসুবিধায় তখনও বাবার কথাই মনে পড়ে। হ্যাঁ, যুবরাজ বলছিল যখন থেকে দাদা নীরজের সাথে এই ব্যাপারে কথা বলেছে ওর বিহেভিয়ার অনেক বদলে গেছে। ইনফ্যাক্ট সন্ধ্যাও বলছিল যে নীরজ ওকে আজকাল অ্যাভয়েড করছে। যদি এরকমই চলতে থাকে তাহলে তাহলে সন্ধ্যার নিশ্চয়ই সন্দেহ হবে। হ্যাঁ, ও ঠিকই বলছে দাদা, আমাদের কিছু একটা তো ভাবতেই হবে। কারণ যদি নীরজ আমাদের কথা না শোনে তো আমাদের সব প্ল্যানটা ভেস্তে যাবে। আমার তো মনে হয় যে তোমার ওর সঙ্গে একবার কথা বলা দরকার। ভালো মতো বোঝাও ওকে। আমার মনে হয় না ও তোমার কথা ফেলতে পারবে। সবকিছু বেকার, সবকিছু বেকার, আমি বলে দিচ্ছি, আর আপনারাও দেখে নেবেন। ওই চাকরের ছেলেটা একদিন আমাদের সমস্ত সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। আর তাছাড়াও এখন অপদস্থ করার জন্য আমাদের পরিবারের সবচেয়ে বড় রহস্য ওই চাকরের ছেলেটা জেনে গেছে। কবে থেকে বলছি যে একটা চাকরের ছেলেকে এতটা ভরসা করা মোটেই ঠিক নয়, কিন্তু আপনারা তো। ডিকে, তোমার যদি আমাদের দাদার সিদ্ধান্তের উপরে এতটাই কম ভরসা থাকে তো দাদার সামনেই তো বলতে পারতে। আমাদের কেন বলছো? নাকি তুমি ওনাকে ভয় পাও? ভয় পাই না দাদা, ওনাকে আমি সম্মান করি, তাই ওনার সামনে এসব বলতে চাই না। তাহলে ডিকে, দাদার প্রতি ওই সম্মানের জন্য এই কথায় কথায় রাগ করাটা ছেড়ে দাও। আর সব থেকে বড় কথা, আমাদের দাদার ওর উপরে পূর্ণ বিশ্বাস আছে, তাই এই বিষয়টা নিয়ে তুমিও তো চিন্তা করো না। আমাদের দাদা সব সামলে নেবেন। আমাদের প্ল্যান নিশ্চয়ই সফল হবে। আরে বাচ্চারা, শোনো শোনো বাচ্চারা, অনেক হয়েছে খেলাধুলা, এবার শোনো। আপু আয়, সাথী আয়, ইয়া শারিয়ান এসো, বসো বসো বসো, খাবার খেয়ে নাও। মাসি এসে গেছে, মাসি এসে গেছে। আরে দিদি চলো। মাসি এসে গেছে। আরে এসো এসো, সন্ধ্যা, যুবরাজ, সাবধানে। সাবধানে। কি মজা। নমস্কার। কেমন আছো? নমস্কার সন্ধ্যা। কেমন আছো? কেমন আছিস? খুব ভালো আছে। আরে কেমন আছিস? খুব ভালো। শ্রেয়া দিদি কোথায়? এই তো।
কেমন আছিস তুই? খুব ভালো আছি। তুমি কেমন আছো? ব্যাস একদম ঠিক। এখানে আসতে অসুবিধা হয়নি তো তোমাদের? বৃষ্টির জন্য রাস্তাঘাটের যা অবস্থা। আরে না না, কোনো অসুবিধা হয়নি। আর এমনিতেও আমাদেরকে তো এয়ারপোর্টে নিতে চলেই এসেছিলেন। আচ্ছা সন্ধ্যা, এবার বলতো, তুই তোর ওনার থেকে এখানে আসার পারমিশন তো নিয়েছিস, কিন্তু তোর ওনার থেকে এখানে থাকার পারমিশন নিয়েছিস তো? হ্যাঁ, ওকে ছাড়, তুই বল আদিত্যর থেকে তুই পারমিশন নিয়েছিস কি? আমি সাক্ষী নিজে থেকে পারমিশন নেয়নি, দিয়েছে বাইরে যাওয়ার জন্য। আদি, আচ্ছা চলো, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এসো। আয় আয়। এই তোমাদের ফ্লাইটটা ঠিক টাইমে ছিল তো? মানে খুব একটা ওয়েট করতে হয়নি তো? কেমন আছো মোহন? খুব ভালো। আপনি কেমন আছেন? খুব ভালো, চলো। হ্যাঁ চলো। মা, আমার এই শাক সবজি খেতে ভালো লাগে না। থাপ্পড় খেতে ভালোবাসিস তুই? চুপচাপ খেয়ে নে। সাক্ষী, তুই তো আমাকে বললি না কেন ডেকেছিস আমাদের? হ্যাঁ বেশ, ওটাই ফোনে কিছু বাবার বাড়ির ব্যাপারে বলছিলি। আমি বলতেই যাচ্ছিলাম। আসলে দিদি আর আমরা এটাই ভাবছিলাম যে বাবার যে বাড়িটা বাবা চলে যাওয়ার পর একদম ফাঁকা পড়ে আছে। আমরা সবাই আমাদের পার্সোনাল লাইফে এত বিজি হয়ে রয়েছি যে ওই বাড়িটার দিকে নজরই দিতে পারছি না। দিদি আমাদেরকে এই কারণে ডেকেছে যাতে আমরা সবাই মিলে ওই বাড়িটার ব্যাপারে আলোচনা করতে পারি। তোমাদের সবার মনে ওই বাড়িটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সবার সাথে শেয়ার করলে ভালোই হবে। দিদি, মোহন আর আমি এই ব্যাপারে কিছু ভাবিনি। যেটা আপনারা সবাই ঠিক করবেন সেটাই আমাদের সিদ্ধান্ত হবে। কোনো ব্যাপার নয়, আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা মেনে নেব। ওকে। আমি ওই বাড়িটাকে নিয়ে একটা কথা ভেবেছি। দেখো, ওই বাড়িটার উপরে 5 বোনেরই সমান অধিকার আছে। তাই আমি যেটা বলতে যাচ্ছি তাতে 5 জনেরই সমান লাভ হবে। এখন আমাদের এখানে প্রপার্টির রেট একেবারে আকাশচুম্বী, আর এমনিতেও বাবার বাড়িটা অনেক বড়। তাই আমার এটা মনে হয় যে আমরা যদি এখনই ওই বাড়িটাকে বেচে দিই তাহলে তার থেকে আমরা খুব ভালো দাম পাবো। আর তারপরে সেই টাকাটাকে 5 জনের মধ্যে ভাগ করে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, প্রপার্টি বিক্রি করার পরে অ্যাডভান্সের যে টাকাটা পাওয়া যাবে সেটা কিন্তু সব থেকে আগে সবিতার পাওয়া উচিত, কারণ সবিতা তো এই বাড়ির সব থেকে বড়, তাই না? এসব কি বলছে ও? ও বাবার বাড়িটা বিক্রি করার কথা স্বপ্নেও ভাবেনি, আর আজকে নিজেই। যদি আপনারা সত্যি বাড়িটা বিক্রি করে দেন তাহলে সন্ধ্যার তরফ থেকে আমি কিছু বলতে চাই। বাড়ি বিক্রির পুরো টাকাটার 5 ভাগ নয়, 4 ভাগ করবেন। ভগবানের আশীর্বাদে সবই আছে আমাদের, তাই আমাদের কিছু চাই না, আমরা এতেই খুশি। তাই তো সন্ধ্যা? মা, তুমি চুপচাপ বসে আছো কেন? শ্রদ্ধাকে বলো না যে ওদেরকে বলতে যে এই বাড়িটা আমার চাই। এরা তো শুধু নিজেদের ভাগের ব্যাপারেই বলে যাচ্ছে। আরে বলো না। দেখো, তোমাদেরকে আমারও কিছু বলার আছে।
ওই বাড়িটা নিয়ে আমার ছেলে রোহিতেরও একটা কথা আছে। রোহিতের মতে ওটা যদি শুধুমাত্র ইট পাথর দিয়ে তৈরি বাড়ি হতো তাহলে হয়তো বিক্রির কথা ভাবতাম, কিন্তু ওই বাড়ি তো তোমাদের বাবার ভালোবাসা আর স্বপ্নের চিহ্ন, ওনার ভালোবাসা আর স্বপ্ন দিয়ে তৈরি বাড়ি। সেটা কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না। তাই না রোহিত? ওই বাড়িতে তোমরা বোনেরা নিজেদের শৈশব কাটিয়েছ। ওই বাড়ির প্রত্যেক কোণায় তোমাদের স্মৃতি জড়িয়ে আছে। ওই বাড়ির সাথেই তোমাদের জীবনের প্রথম অনুভূতি জড়িয়ে আছে, যে অনুভূতি আজ অবধি তোমাদের একে অপরের সঙ্গে বেঁধে রেখেছে। ওই বাড়িটা বিক্রি করা মানে সম্পর্ক ভেঙে দেওয়া, তাই না বাবা? আমার রোহিতেরও এটাই ইচ্ছে। মানলাম তোমাদের বাবা এই পৃথিবীতে আজ আর নেই, কিন্তু ওই বাড়িতে ওনার স্মৃতি আজও আছে। ওই বাড়িটা বিক্রি করা মানে ওনার আত্মা বিক্রি করা, ওনার স্বপ্নকে, ওনার স্মৃতিকে বিক্রি করা। ব্যাস, আমার রোহিত এটাই বলতে চাই যে ও ওই বাড়ি বিক্রির বিরুদ্ধে। বাকি আপনারা যা ঠিক করবেন, তাই না রোহিত? কত ভালো চিন্তা করেছো রোহিত, কত বড় মন তোমার। সত্যি বলতে বাবার বাড়িটা বিক্রি করার পক্ষে তো আমিও নেই। তাই এই টপিকটা আমরা দ্বিতীয়বার মুখে আনবো না। আর তুমি একদম ঠিক বলেছো রোহিত, বাবার স্বপ্নের না কোনো মূল্য হতে পারে আর না ওনার স্মৃতির। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাবার বাড়ির সাথে আমাদের যে সম্পর্ক, আমাদের সেটা মনে করে দেওয়ার জন্য। তাই এটা তোমার জন্য। চলো, এটা তো ঠিক হয়ে গেল যে আমরা ওই বাড়িটা বিক্রি করব না। ওই বাড়িটার ব্যাপারে আমিও কিছু ভেবেছি, আর ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে আমি ওই বাড়িতে একটা কিছু করতে চাই। এমনিতেও আমি বাড়িতে ফাঁকাই বসে থাকি, যদি ওখানে কিছু করা যায় তো একটা ভালো পার্ট টাইম জবও হবে, অ্যাট দ্য সেম টাইম বাড়ির যে একাকিত্ব সেটাও দূর হয়ে যাবে, বাড়িটা মেনটেনও হবে। কিন্তু ওই বাড়িটা আমাদের সকলের, তাই আমি একা কোনো ডিসিশন নিতে পারি না। তোমাদের সকলের পারমিশন দরকার। তোমাদের মধ্যে কারোর যদি আপত্তি থাকে তো। আরে না রে, কারোর কোনো আপত্তি নেই এতে, তাই না সন্ধ্যা? দিদি একদম ঠিক বলছে। এর ফলে আমাদের বাড়িটা ব্যবহারও করা যাবে আর বাড়িতে তালাও লাগবে না, তাই না? দিদি, সাক্ষী বাবার বাড়িতে নিজের ব্যবসা শুরু করার আগে আমরা সবাই মিলে একদিন ওখানে থাকলে কেমন হয়? এমনিতেও অনেক দিন হয়ে গেছে ওখানে যাওয়া হয়নি। এটা তো খুব ভালো আইডিয়া। কাল সকালেই যাই, খুব মজা হবে।
ভাগ্য কিরকম অদ্ভুত হয়, তাই না? কেউ তার কাছে সম্পূর্ণ মাথা নত করে, কেউ আবার একে বুঝতেও পারে না। আর কেউ এরকমটাও হয় যে নিজের ভাগ্যের থেকে বেশি পেতে চায়, আর যদি না পায় তবে ভাগ্যকেই দোষ দেয়। শত কথার এক কথা হলো, যদি কোনো মানুষ ভাগ্যকে পরীক্ষা করে অথবা ভাগ্য মানুষকে, শেষ পর্যন্ত জয় ভাগ্যেরই হয়। তার থেকে বড় এখনো কেউ হয়নি আর হবেও না।